আচ্ছা কল্পনা করুন তো, গভীর রাতে আপনার ঘুম ভাঙল আর দেখলেন আপনার বিছানায় বসে এক সুন্দরী তরুণী। তবে সে কোনো মানুষ নয়, বরং এক ছটফটে আত্মা। আর অদ্ভুত ব্যাপার কি জানেন? সে আপনার ফোন দিয়ে ফেসবুক থেকে একের পর এক মেয়েদের ড্রেস অর্ডার করছে আর আয়েশ করে রিলস দেখছে। একজন কট্টর নাস্তিক পণ্ডিত আর এক সুন্দরী আইফোন প্রেমীর আত্মার এই বিচিত্র লড়াই নিয়ে আজকের মুভি সার্বময়া, যেখানে হাসতে হাসতে যখনই আপনি গল্পের গভীরে হারিয়ে যাবেন, ঠিক তখনই মুভিটা আপনাকে এমন এক করুণ সত্যের মুখোমুখি দাঁড় করাবে যা আপনার চোখে জল এনে দেবে। মানুষ আর আত্মার এই মায়াবী ভালোবাসার রহস্য জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক আজকের এই এক্সপ্লেনেশন। গল্পটি শুরু হয় একটি বিশাল বড় মিউজিক হলকে দেখিয়ে, যেখানে এক মিউজিক টিম মিউজিক পারফর্ম করছিল আর তাদের ম্যানেজার সাজি তাদের পারফরমেন্স দেখছিল আর ইউরোপ যাবার স্বপ্ন বুনছিল। তখন তার আর তাদের বাস ড্রাইভার রাজ্জাকের কথার মধ্যে আমরা জানতে পারি যে তাদের টিমের 15 জনের মধ্যে 14 জনের ভিসা এসে গেলেও একজনের ভিসা রিজেক্ট হয়ে যায়। যার ভিসা ক্যান্সেল হয়েছে সে অন্য কেউ না, সে আমাদের গল্পের হিরো প্রভেন্দু, যাকে আমরা প্রভা বলে ডাকব। আসলে প্রভা একজন অসাধারণ গিটারিস্ট, কিন্তু তার নামটা কিছুটা মেয়েলি হওয়ার কারণে তাকে সবসময় বিপাকে পড়তে হয়। বাসে করে সবাই যখন বাড়ি ফিরছিল তখন প্রভা অনলাইনে জ্যাকেট খুঁজছিল, কারণ সে তখনও জানতো না যে তার ভিসা ক্যান্সেল হয়ে গেছে। সে তো অলরেডি তার ম্যাচ ছেড়ে দিয়েছে এই ভেবে যে সে আগামী 2 মাস ইউরোপে কাটাবে। তার এরকম পাগলামি কাণ্ড কারখানা দেখে সাজি তাকে সব জানাতে বাধ্য হয়। সে জানায় যে প্রভার ভিসা ক্যান্সেল হয়ে গেছে, কারণ শেষ মুহূর্তে তাদের গ্রুপ থেকে গিটারিস্টের রোলটা বাদ দেওয়া হয়েছে। এই শুনে তো প্রভার পায়ের নিচ থেকে একেবারে যেন মাটি সরে যায়। তখন সে খুবই আপসেট হয়ে পড়ে। রাতের খাবারে একটা ধাবায় যখন বাস থামলো, প্রভা জানতে পারলো তাকে ম্যাডাম ভেবে ভিসা রিজেক্ট করে দেওয়া হয়েছে। নিজের আইডেন্টিটি নিয়ে এমন অপমানে তার রাগ আর অসহায়ত্ব যেন একাকার হয়ে যায়। থাকার জায়গা নেই, হাতে টাকা নেই। ঠিক তখনই সাজি তাকে বুদ্ধি দিল সে যেন তার বাবার 70তম জন্মদিনে বাড়ি যায়। কিন্তু প্রভা নাস্তিক, ধর্মের সাথে তার যোজন যোজন দূরত্ব। সে যাবে তার পূজারী বাবার কাছে? অদ্ভুত এক দ্বন্দ্বের শুরু এখান থেকেই। সবুজ পাহাড়ে ঘেরা কেরালার সেই অপরূপ গ্রাম। প্রভা বাস থেকে নামতেই তার বাবার জন্মদিনের পোস্টার দেখতে পায়। তার বাবা এই গ্রামের সব থেকে বড় পূজারী। বাড়িতে ঢুকেই প্রভার দেখা হয়ে যায় তার পরিবারের সেই অদ্ভুত চরিত্রগুলোর সাথে। তার বৃদ্ধ চাচা, বড় ভাই দীপু, সবাই যেন এক একটি হাসির পাত্র। সিন শিফট হয় আমাদের গল্পের আরেক মূল চরিত্র রূপেশ পণ্ডিতের উপর। সে এক সেলুনের ওপেনিংয়ে তার অ্যাসিস্ট্যান্ট শ্রীকুট্টির সাথে পূজা করছিল। রূপেশ আসলে বড় পণ্ডিত হওয়ার অভিনয় করে, কিন্তু দিন শেষে 500 কি 10 টাকা দক্ষিণা নিয়ে তাকে খুশি থাকতে হয়। এই রূপেশই প্রভার ছোটবেলার বন্ধু। রূপেশ একদিকে যেমন ধার্মিক হওয়ার ভান করে, অন্যদিকে লুকিয়ে লুকিয়ে তার এক্স প্রেমিকার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চেক করে আর আফসোস করে। প্রভা যখন রূপেশের কাছে জানতে চায় যে সে টাকার জন্য কি করতে পারে, রূপেশ তখন তাকে জানায় যে সে যেন তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, এতে করে সে ভালো টাকা পাবে। কিন্তু প্রভা তো নাস্তিক, সে ঈশ্বরে বিশ্বাস করে না, তাই সে এ কাজে না করে দেয়। তখনই তারা দূরে দেখতে পায় কিছু বখাটে আড্ডা দিচ্ছে আর হয়তো একটু নেশাপানি করছে। তা দেখে তো একেবারে তাদের মাথা নষ্ট হয়ে যায়। তখন রূপেশ একটু ভাব নিয়ে লাঠি ভেঙে তাদেরকে ওখান থেকে তাড়াতে যায়, কিন্তু উল্টো তারাই তাকে ওই লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দেয়। তারপর সিন শিফট হয় প্রভার বন্ধু ফয়জালের স্টুডিওতে, যেখানে প্রভা একটি গানের জন্য মিউজিক দিচ্ছিল। আর কাজ শেষে যখন পেমেন্টের পালা আসে তখন ক্লায়েন্ট জানায় যে তারা পরে পেমেন্ট অনলাইনে করে দেবে। এ শুনে তো প্রভা আরও ক্ষেপে যায়, কারণ তার কাছে কোনো টাকা নেই। তখন সে দেখে ফেজাল ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করছে। যখন সে জানতে পারে ক্রেডিট কার্ড থেকে প্রতি মাসে 60,000 টাকা উঠাতে পারবে, তখন সেও অ্যাপ্লাই করে দেয়। সিন শিফটে আমরা দেখি প্রভা তার চাচার কাছে এসে টাকা চাচ্ছে। তখন চাচা জানায় সে যেন তার বাবার কাছে টাকা চায়। প্রভা তার বাবার কাছে টাকা চাইতে গেলে তার বাবা জানায় যে সে টাকা দিয়ে কি করবে। তখন প্রভা জানায় যে সে বাইরে যাবে, আর তার বাবা জানায় যে বাইরে যেতে কি টাকা লাগে। প্রভা তখন বলে যে সে বাইরে গিয়ে চা পানি খাবে। তখন প্রভার বাবা তাকে টাকা না দিয়ে উল্টো একটি বোতলের মধ্যে তাকে চা ভরে দিয়ে দেয়। সে জানায় যে বাড়িতেই চা আছে, তুমি বাইরে গিয়ে কেন চা খাবে, এই নাও চা নিয়ে যাও, বারবার খেতে পারবে। এ দেখে তো প্রভা আরো খেপে যায়। সে তখন আবার চাচার কাছে যায়। তখন তার চাচা জানায় সে যেন পূজারির কাজ শুরু করে, কারণ একমাত্র এতেই সে ইনকাম করতে পারবে।
প্রথমে তো প্রভা রাজি হচ্ছিল না, কিন্তু তার কাছে আর কোনো উপায় না পেয়ে সে পূজারী হতে রাজি হয়ে যায়। আর সে রূপেশকেও জানিয়ে দেয় যে সে রূপেশের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। তখন রূপেশও খুব খুশি হয়ে যায়। এভাবেই তারা শুরু করে একসাথে কাজ করা। এভাবে প্রভা রূপেশের অ্যাসিস্ট্যান্ট হিসাবে সব জায়গায় রূপেশের সাথে পূজারী হিসেবে যেতে থাকে। একদিন এক বাড়িতে পূজা শেষে রূপেশ দোলনা পরীক্ষা করতে গিয়ে কোমরে চোট পায়। এখন সব পূজার ভার প্রভার কাঁধে। টাকার জন্য প্রভা রাজি হয়ে যায়, কিন্তু সেখানে রূপেশ আর প্রভার মধ্যে টাকার ভাগাভাগি নিয়ে একটু ঝামেলা সৃষ্টি হয়। কিন্তু শেষমেশ সেই ঝামেলা মিটে যায়। পূজা পার্বণ, মন্ত্র পড়া আর গিটার বাজানো একসাথেই চলতে থাকে প্রভার এই জীবন। গল্পের রহস্যের দানা বাঁধে যখন রূপেশ খবর দেয় যে এক উকিলের ছেলেকে ভূতে ধরেছে। প্রভার তো কোনো আইডিয়া নেই কিভাবে ভূত তাড়াতে হয়। তখন রূপেশ তাকে জানায় যে সে তাকে এক পিডিএফ ফাইল দেবে, সেই পিডিএফ ফাইল দেখে যেন সে রিচুয়াল করে। বুঝো কাণ্ড, পিডিএফ ফাইল পড়ে ভূত তাড়াতে হবে। রিচুয়াল চলাকালীন পুরো পরিবেশ যেন একেবারে থমথমে হয়ে যায়। ঠিক যখন সবাই ভয় পাচ্ছে, ছেলেটি স্বাভাবিক হয়ে রুটি খেতে শুরু করে। আত্মা চলে গেছে, কারণ পূজা তো এখনো শেষ হয়নি। পূজা শেষ হওয়ার আগে আত্মা গেল কই? এরপর থেকেই শুরু হয় আসল খেলা। প্রভার ফোন থেকে একের পর এক মেয়েদের পোশাক অর্ডার হচ্ছে। সে কিছুই বুঝতে পারছে না। একদিন মধ্যরাতে এক রহস্যময় আওয়াজে তার ঘুম ভেঙে যায়। আয়নায় সে যা দেখলো তাতে তার রক্ত একেবারে হিম হয়ে গেল। এক সুন্দরী মেয়ে তার বিছানায় বসে আয়েশ করে আইফোনে রিলস দেখছে। দুজন দুজনকে দেখেই প্রচন্ড রকম ভয় পেয়ে যায়। আত্মাটি তখন তাকে হায় বলে, আর এরপরই সে হাওয়ায় মিলিয়ে যায়। এই কাণ্ড দেখে তো প্রভা একেবারে ভয় পেয়ে দৌড়ে এখান থেকে পালায়। প্রথম দিন তো প্রভা এটাকে তার মনের ভুল মনে করে নেয়, কিন্তু পরের দিন মধ্যরাতে আবারও এক আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সে যখনই বাইরে বেরিয়ে দেখতে যায় যে আওয়াজটি কোথা থেকে আসছে, তখনই সে দেখতে পারে যে মেয়ের আত্মাটি আজকেও দোলনায় বসে বসে তার ফোন থেকে রিলস দেখছে। তখন সে আবারও ভয় পেয়ে যায়। সে বাড়িতে পূজা করানোর জন্য রূপেশকে ডেকে আনে। রূপেশও পূজা করে জানায় যে আত্মাটি এবার এখান থেকে চলে গেছে। প্রভা যখনই রূপেশকে বিদায় করে তার রুমে ফেরত আসে, ঠিক তখনই আবার সে আত্মাটিকে দেখতে পায়। এবার তাকে দেখে তো সে খুবই ভয় পেয়ে যায় আর রুম থেকে পালাতে চায়, কিন্তু আত্মাটি তখন দরজা বন্ধ করে দেয় আর তার সাথে কথা বলতে চায়। আত্মাটি জানায় যে সে কিভাবে তার পেছনে এসেছে আর কেন এসেছে সে কিছুই জানে না। এমনকি আত্মাটি সে তার নিজের নামও মনে করতে পারছে না। তাদের কথার মধ্য দিয়ে জানতে পারে যে আত্মাটি খ্রিস্টান। এ শুনে তো প্রভা মনে করে যে সে খ্রিস্টান আত্মা তাড়ানোর জন্য পূজা করছে, যার কারণে তো আত্মাটি যায়নি। তার এরকম কাণ্ড কারখানা দেখে আত্মাটি তো হাসতে শুরু করে। পরের সিনে সে চলে যায় একটি দোকানে খ্রিস্টানদের ক্রস কিনতে, যেন সে আত্মাটিকে এখান থেকে তাড়াতে পারে। কিন্তু দোকানের রিসেপশনিস্ট তাকে জিজ্ঞেস করে সে কী ধরনের ক্রস কিনবে আর সে কোন চার্চ থেকে এসেছে। সে তো আর খ্রিস্টান না, সে কিভাবে এসব বলবে, তাই সে বলতেও পারে না। ঠিক তখনই সেখানে সেই আত্মাটি হাজির হয়। সে এখানে তাকে দেখে খুব ভয় পেয়ে যায় আর সেখানে তাকে একটি ক্রস নিয়ে মেয়েটির দিকে এগিয়ে যায়, কিন্তু কোনো কাজই হয় না। মেয়েটি সেখানেই দাঁড়িয়ে থাকে। মেয়েটি জানায় যে সে কোনো খারাপ আত্মা না, সে ভালো আত্মা, তাই তার এই ক্রসে কিছুই হচ্ছে না। তখনই প্রভার বন্ধু ফয়জাল তাকে কল করে যে মুম্বাইয়ের কোনো এক ডিরেক্টর তার অডিশন নিতে যাচ্ছে। তখন তারা দুজনেই স্টুডিওতে পৌঁছায়। সেখানে ভিডিও কলে সেই ডিরেক্টর প্রভাকে এক টিউন দেয়, সেজন্য সেই টিউন হিসাবে গিটারে সুর দেয়। কিন্তু প্রভার তৈরি করা কোনো সুরই মিউজিশিয়ানের পছন্দ হচ্ছিল না। তখনই সেখানে মেয়ের আত্মাটি এসে পৌঁছায়, আর আত্মাটি তাকে একটি টিউনের আইডিয়া দেয়। আর সে যখনই এই টিউনটি প্লে করে, ডিরেক্টরের টিউনটি খুব পছন্দ হয়ে যায় আর তার সাথে কাজ করার জন্য তাকে মুম্বাই যেতে বলে। প্রভা যখন বুঝতে পারে আত্মাটি তার কোনো ক্ষতি করছে না, বরং তার উপকার করছে, তখন প্রভা আত্মাটির সাথে বন্ধুত্ব করে। নাস্তিক প্রভা আর এই বিভাগী আত্মার মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে। আত্মাটি তার সম্পর্কে কিছুই মনে করতে পারে না। সে জানায় মৃত্যুর আগে তার শুধু একটি শব্দই মনে আছে, সেটা হচ্ছে ইয়েস। যেহেতু সে তার নামও মনে করতে পারছে না, তাই সে জানায় প্রভা যেন তাকে ডেলেলু বলে ডাকে। তাই আমরাও এখন আত্মাটিকে ডেলেলু হিসেবেই ডাকবো।
এরপর থেকেই ডেলুলু আর প্রভা সবসময় একসাথে থাকতে শুরু করে। প্রভার সাথে সব জায়গায় ডেলুলু যেতে শুরু করে, এমনকি তার পূজার কাজে, রেকর্ডিংয়ে, সব জায়গায় ডেলুলু তার সাথে যেতে শুরু করে। এমনই একদিন তাদের মুম্বাই যাওয়ার সময় আসে। ডেলুলু তখন তার সাথে যায়। ডেলুলু তখন জানায় যে সে বেঙ্গালুরুতে থাকতো আর কোচি থেকে বেঙ্গালুরু ফ্লাইট নিত। মুম্বাইয়ের একটি অ্যাপার্টমেন্টের নিচে সেখানে একটি মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, কারণ রিসেন্টলি তার ব্রেকআপ হয়েছে। সে তার সব জিনিসপত্র তার এক্স বয়ফ্রেন্ডকে ফিরিয়ে দিতে চাচ্ছে। আর এর মধ্যে আমরা জানতে পারি সেই মেয়েটি অন্য কেউ না, সেই মেয়েটি সাদিয়া। আর সেই প্রভাকে এই মিউজিকের জন্য সিলেক্ট করেছে। মিউজিক রেকর্ড শেষে তার সাথে সাদিয়ার পরিচয় হয়। সাদিয়া তখন তাকে ডিনার করার অফার করে। প্রভা তখন সাদিয়ার সাথে ডিনারে যায়। সেখানে গিয়ে সাদিয়া তার ব্রেকআপ হওয়ার কারণে খুবই কষ্ট পাচ্ছিল আর কান্না করছিল। তখন প্রভা তাকে সান্ত্বনা দিয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে, সে কান্না করছে কেন। স্টুডিওতে ফিরে সাদিয়া জানায় যে রিসেন্টলি তার ব্রেকআপ হয়েছে। তার ব্রেকআপের সম্পূর্ণ স্টোরি প্রভাকে খুলে বলে। সেটা শুনে ডেলুলু জানায় যে সেও কাউকে ভালোবাসতো, সেও ইমোশনাল হয়ে পড়ে। সেখান থেকে সিন কাট হয়ে চলে আসে পরের দিন দুপুরে, যেখানে রূপেশ, প্রভা আর দেলুলু গেছে একটি বাড়ি থেকে ভূত তাড়াতে। সেখানে দেলুলু কাউকে লক্ষ্য করতে পারে। ঠিক তখনই সেখান থেকে এক মহিলা তার বাচ্চার সাথে সেখান থেকে বের হয়ে দৌড় মারে। সবাই তো এ দেখে খুব ভয় পেয়ে যায়। সবাই মনে করে যে এই ভূত, কিন্তু আসলে তো এরা ভূত না, এরা ছিল এই বাসারই কেয়ারটেকার। বাসা খালি থাকার কারণে তারা এই রুমটি দখল করে ব্যবহার করছিল। এরপর সিন শিফট হয় প্রভার বাড়িতে। প্রভার ফোন তখন দেলুলের কাছে ছিল। সাদিয়া প্রভাকে কল করছিল, প্রভা ফোন রিসিভ করতে পারে না। তখন আমরা প্রভাকে দেখতে পারি যে সে রূপেশের সাথে কথা বলছে। সে জানায় সে একেবারে মুম্বাই শিফট হয়ে যাবে তার কাজের জন্য। তখন দেলুলু তার কাছে আসে আর সাদিয়ার বিষয়ে বলে। তখন আমরা জানতে পারি সাদিয়া তাকে তার কাজিনের বিয়ের দাওয়াত দিয়েছে, সে যেন বিয়ের অনুষ্ঠানে যায়। প্রভা তো কোনোভাবে রাজি হচ্ছিল না, কিন্তু দেলুলু কোনোভাবে তাকে রাজি করায় বিয়েতে যাওয়ার জন্য। তখন প্রভা বলে যে এত দূরে বিয়েতে কিভাবে যাব, বাইক দিয়ে তো যাওয়া যাবে না। তখন দেলুলু জানায় প্রভা যেন তার বাবার কাছ থেকে তাদের গাড়িটার চেয়ে নেয়, কিন্তু প্রভা তো এতে রাজি হয় না, কারণ সে তার বাবার সাথে কথাই বলে না। তখন ঘরের ভিতরে তারা তাদের পোষা কুকুর পাপ্পুর সাউন্ড শুনতে পায়। তখন বাইরে বেরোলে তারা দেখতে পায় যে তাদের বাবার রুমে পাপ্পু বসে আছে। তাদের বাবা পাপ্পুর শরীরে ওষুধ লাগিয়ে দিচ্ছে, কারণ পাপ্পু অসুস্থ। তখন প্রভার বাবা তাকে জানায় যে পাপ্পু যদি এখানে থাকে তাহলে ওনার খুবই ভালো লাগে, কারণ তখন তার মায়ের কথা মনে পড়ে। প্রভার বাবা তাকে ওষুধটা আলমারিতে রাখতে বললে প্রভা যখনই আলমারি খোলে তখন সেখানে তার মায়ের পুরাতন জিনিসপত্র দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে তার মাকে খুবই ভালোবাসতো। তার বাবার রুম থেকে ফেরার সময় সে তার বাবার গাড়িটি চেয়ে নেয় আর তার বাবাও নিয়ে যেতে বলে। পরের দিন আমরা দেখি দেলেলু আর প্রভা সাদিয়ার কাজিনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে হাজির হয়। সেই অনুষ্ঠানে প্রভা আর সাদিয়ার মধ্যকার সম্পর্ক যেন আরো গভীর হতে থাকে। দূর থেকে দাঁড়িয়ে যা লক্ষ্য করছিল দেলুলু, তার চোখে তখন ফুটে ওঠে এক অদ্ভুত যন্ত্রণা। দেলুলু তখন খুবই কষ্ট পাচ্ছিল, কিন্তু সে কিছু না বলে চুপচাপ থাকে। বিয়ের অনুষ্ঠান শেষে প্রভা যখন দেলুলুর সাথে বাড়ি ফিরছিল, তখন দেলুলু তাকে জানায় যে সে প্রভাকে ভালোবাসে, কিন্তু প্রভা তখন তার অনুভূতি যেন হেসে উড়িয়ে দেয়। প্রভার এরকম কথা শুনে দেলুলু খুব কষ্ট পায়। সে যখন প্রভাকে এসব জানায়, প্রভা বলে যে আজকের দিনটা তার কাছে খুবই স্পেশাল ছিল, কিন্তু ডেলুলু তার এই দিনটা নষ্ট করে দিয়েছে। প্রভার এই কথাটা ডেলুলুকে একবারে ভেতর থেকে ভেঙে দেয়। তখনই সাদিয়া প্রভাকে কল করে, আর সাদিয়ার সাথে কথা বলার জন্য যখনই প্রভা গাড়ি থেকে বের হয় তখনই প্রভার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। তখন বাইরে ডেলুলুও দাঁড়িয়েছিল। ডেলুলু কাঁদতে কাঁদতে প্রভাকে জড়িয়ে ধরে, আর তখনই ডেলুলুর পাস্ট রিভিল হয়। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পারি ডেলুলু তার পরিবারের সাথে খাবার টেবিলে বসে আছে। সে তার মাকে কনভিন্স করছে সে যেন তার ভালোবাসার মানুষের সাথে দেখা করে, কিন্তু তার মা কোনোভাবেই রাজি হচ্ছিল না।
তখন ডেলুলুর বাবা কোনোভাবে তার মাকে রাজি করায়। শেষও তার বাবা মা সেই ছেলের সাথে দেখা করতে যায়। তারা গাড়িতে বসে ছেলেটির জন্য অপেক্ষা করছিল, কিন্তু ছেলেটি হয়তো বুঝতে পেরে গেছে যে দেলুলু তাকে কেন এখানে দেখা করতে বলেছে। তখন সে ডেলুলুকে দেখা করতে পারবে না বলে জানিয়ে দেয়। তখন ডেলুলুর মন অনেক খারাপ হয়ে যায়। তার মাও তাকে তখন উল্টাপাল্টা বুঝাতে থাকে। তখন ডেলুলুকে ছেলেটি কল করে। যখন সে গাড়ি থেকে নামলো, এক প্রচণ্ড শব্দে সব স্তব্ধ হয়ে যায়। একটি ঘাতক ট্রাক কেড়ে নিল তার সব স্বপ্ন। হসপিটালের আইসিইউতে নিথর হয়ে পড়ে থাকে দেলুলু। চারদিকে শুধু মেশিনের শব্দ। ডাক্তার তখন জানায় যে দেলুলু ব্রেন ডেড হয়ে গেছে। তার ছোট ভাই কুট্টুস, যে তার দিদিকে ছাড়া কিছুই বুঝতো না, তাকে তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে হয়। ডাক্তার জিজ্ঞেস করলেন যে তারা দেলুলু সাপোর্ট খুলে দেবে কিনা। কুট্টুস ডুকরে কেঁদে উঠে শুধু একটাই শব্দ উচ্চারণ করে, ইয়েস। আর এই ইয়েস শব্দটি ডেলুলু শুধু মনে ছিল। সিন শিফট হয় প্রেজেন্টে। ডেলুলু বুঝতে পারল সে কেন প্রভার কাছে এসেছিল। তার অসম্পূর্ণ ভালোবাসা তাকে মুক্তি পেতে দিচ্ছিল না। ডেলুলুর তার সব কথা মনে পড়ে যায়। প্রভার চোখে তখন জল। সে ডেলুলুকে তার নাম জিজ্ঞেস করে। তখন ডেলুলু জানায় তার নাম ডেলুলু মানে ডিলিউশন, আর ডিলিউশন মানে মায়া। আসলে তার আসল নাম মায়া ম্যাথিউস। প্রভার চোখে তখন জল। সে বুঝতে পারে সেও এই মিষ্টি মেয়েটিকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এরই মধ্যে সে হাওয়ায় মিলিয়ে যায়। শুধু রয়ে যায় প্রভা। প্রভা বাড়ি ফিরে মায়াকে অনেক মিস করতে থাকে। তাদের কাটানো সুন্দর মুহূর্তগুলোকে মিস করতে থাকে। সে সবকিছু তার চাচাকে জানালে তার চাচা জানায় সে যেন মায়ার বাবা মার সাথে দেখা করে। মুভির শেষ দৃশ্যটি যেন এক দীর্ঘশ্বাসের মতো। প্রভা মায়ের সামনে দাঁড়িয়ে। তার চোখে মুখে অনেক কিছু বলার ছিল, কিন্তু সে শুধু বলল, আমি মায়ের বন্ধু। মায়ের মা যখন মায়ের ছবির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, মেয়েটা কোনো এক অদ্ভুত কারণে ফোন খুব ভালোবাসতো। তখন প্রভার মুখে এক টুকরো হাসি ফুটে ওঠে। সে জানে মায়া তার জীবনে ফোন নয়, এক গভীর শূন্যতা আর ভালোবাসা দিয়ে গেছে। প্রভা মায়ার ছবির দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে। এই দৃশ্য দেখে মায়ের মা তাকে জিজ্ঞেস করে যে তাকেই মায়া ভালোবাসতো কিনা। তখন সে উত্তরে সম্মতি জানিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরিয়ে আসতেই এক ঝলক ঠান্ডা বাতাস প্রভার চুল ছুঁয়ে যায়। প্রভার মনে হলো মায়া যেন তাকে বিদায় জানালো না, বরং প্রতিজ্ঞা করলো সে সবসময় আশেপাশে কোনো না কোনো অদৃশ্য মায়া হয়ে থেকে যাবে। আর এই সুন্দর সিনটির মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়। মুভি এক্সপ্লেনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। আর আপনাদের এক্সপ্লেনটা কেমন লেগেছে তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।